মানুষই মানুষই সে আজকের মানুষই। নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষই। বিয়ের পর প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে নতুন জীবন শুরু করার, কিন্তু সংসারে পা দিতে না দিতে আমাদের আজকের মানুষের জীবনটা যেন দুর্বিষহ হয়ে ওঠে। স্বামী সন্তান সহ সুখে সংসার করা শেয়ার হলো কোথায়? শুরু হলো এক নতুন লড়াই, আর যেই লড়াইয়ে তার একমাত্র হাতিয়ার এই স্টিয়ারিং। আমি সাথী দাস, এটা আমার গল্প। ছোটবেলা থেকে সংসারের স্বাদ ছিল, কিন্তু স্বাদ তার ঘুচল। সংসার চালাতে স্বামীর ভূমিকা নেই বললেই চলে। বড় মেয়েটাকেও হারাতে হলো অভাবে। তার শ্রাদ্ধানুষ্ঠানও করতে হয়েছিল ভিক্ষে করে। কি এমন ঘটেছিল যাতে ছেলে মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে এসে পড়ল? স্বামী তো সেরকম উপার্জন করতো না, যা করতো তাতে সংসার কোনো মতেই চলতো না। এবার নিজেকে ঠিক করলাম যে কিছু একটা ব্যবস্থা নিজেকেই করতে হবে। তো আমি ছোটবেলার থেকেই নাচ করি, ছোটবেলার থেকেই ওটাও করতাম। সঙ্গে সকালবেলা অনেক বাচ্চা টিউশনি করতাম, বিয়ের পরে আর কি। তারপরে হেম করতাম রাত্রির 1টা 2টো অব্দি হেম করতাম। এই করে 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 আস্তে আস্তে সংসারটাকে দাঁড়ানোর চেষ্টা করলাম। দেখবেন যখন আমার হাজবেন্ডটা দ্বারা সম্ভব হচ্ছে না, তো দুজনে মিলে ভালোই চলছিল। তারপর আমাদের একটা বড় মেয়েও হলো, তারপর আবার ছেলেও হলো। কিন্তু ওই যে বলে না, সুখ সবার কপালে সয় না। কোনো কারণবশত, মানে ব্যক্তিগত কোনো কারণবশত স্বামী ছেড়ে চলে যায়। ঠিক আছে, চলে যাওয়াটা, ধাক্কাটা, ওটা তো আমি নিতে পারি, যা করেছে বা যা হয়েছে। তার আগে আমার বড় মেয়েটা মারা যায়। কারণ আমার স্বামীর প্রতি আমার খুব রাগ। ওই মেয়ে মরে যাওয়ার পরেই আমার রাগ। কারণ হচ্ছে, সে যদি ঠিক করে সংসারটা সামাল দিত তাহলে হয়তো আর যেত না। আজ তো সে যেত না। কি হয়েছিল? হয়েছিল সামান্য জ্বর। তখন আমি নাচের প্রোগ্রামে গেছিলাম আর কি। ঠিক আছে, তো এসে শুনি, যাওয়ার সময় দেখে গেছি খুব শরীরটা খারাপ। আমি ওর বাবাকে বলে যাই যে ঠিক করে একটু দেখে রেখো। শো করতে উঠেছি, তখন আমি প্রত্যেকবার বাড়িতে একটা ফোন করেছি, বলে তখন ঠিক আছে। সকালবেলা হট করে ভোর 5টার সময় শুনি যে আমার মেয়ে হসপিটালে ভর্তি। তা নাম কারণটা কি বলছেন, আইসিইউতে নিতে হবে। আমার মাথায় পাহাড় ভেঙে পড়লো। আইসিইউ মানে তো একটা বড় লোকের ব্যাপার, আমার পক্ষে এটা তো সম্ভব না। আমি ক পয়সা ইনকাম করি, আর তখন আমি ভাড়া বাড়ি থাকতাম। তখন আমি শ্বশুর বাড়ি আসিনি, বাসাতেই থাকতাম। তো নিমিষের মধ্যে ঘন্টা 1.5 সময় নিলেন, আমার মেয়েটা চলে গেল। আমি তারপর ওখান থেকে, আমি ছিলাম হাসনাবাদ থেকে আসলাম, এসে শুনি এরকম একবার। তারপর মেয়েটা মারা গেল। 13 দিনে কাজ করতে হবে, পুরো বসা। আমি 13 দিনে যে কাজটা যে আমি করব, তার পয়সাটুকু আমার কাছে ছিল। ব্রাহ্মণ বলছে 1000 টাকার মধ্যে আমি সব করে দেবো। কিন্তু ওই 1000 টাকা তখনকার আমার কাছে মানে একটা পাহাড় সম। এই চিন্তা ভাবনা কি করব, তখন ওই না আমার স্বামীর প্রতি আমার একটা ক্ষোভ জমে গেছে যে সে তো বাবা, আমি তো মা, আমি এতটা সংসার টেনেছি। সে তো তার বাড়ি এলাকার মধ্যে আছে, সে কি পারে না 1000 টাকা জোগাড় করে কাজটা নামাতে? তখনই মনে মনে না আমার একটুখানি এত কষ্ট হতো। তো কোনো রকম আমি ধার দেনা করে আমি আমার কাজটা। সংসার টানতে বাধ্য হয়ে নামলেন লড়াইয়ের ময়দানে। এরপর একদিন স্ত্রী সন্তানকে ছেড়ে পিঠ দেখালো স্বামী। অভাব অনটনের মধ্যে এমনিতেই তো চলছিলেন, সেটা হয়তো আপনি মানিয়েও নিয়েছিলেন নিজের সাথে। কিন্তু যখন দেখলেন যে মা হয়ে নিজের মেয়ের শেষ কাজটা করতে গিয়ে আপনাকে 1000টা টাকা লোকের কাছে ধার করতে হচ্ছে, তখন হয়তো ভাবলেন যে না, এবার ইনকামটা আমাকে অনেক বাড়াতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ওটা হচ্ছে একটা বড় শিক্ষা। এখন দেখলাম যে না, এইভাবে আমাকে আর বসে থাকলে চলবে না। আমাকে একটু ইনকাম বাড়াতে হবে। যে কষ্ট পেয়ে আমার মেয়েটা চলে গেছে, আগামী আমার কতটা ছেলে রয়েছে, সে যেন কোনো অভাব অনটনের মধ্যে না থাকে। এরপর মেয়েও দেখলাম যে না, তারপরেও তো ইনকাম স্বাভাবিক। আবার একটা ঘরে মেয়ে আসলে পর তাও তো একটা ইনকামের ব্যাপার আছে। তখন আমি আবার ইনকামটা একটু কিভাবে কি দিয়ে বাড়ানো যায়, নিজে আরো চেষ্টা করতে লাগলাম। তো তারপরে মেয়ের যখন 2-2.5 বছর বয়স হলো, তখন ওর বাবা আমাদের 3 জনকে ছেড়ে চলে যায়। এমনি
এমনি ছেলে মেয়েদের দায়িত্ব আপনার উপর চাপিয়ে এভাবে উধাও হয়ে গেলেন? দায়িত্ব থেকে অ্যাকচুয়ালি ও আগাগোড়া একটু দূরে ছিল। যে দায়িত্ববোধটা কি অ্যাকচুয়ালি একটা ফ্যামিলিকে বউ বাচ্চা কিভাবে মানুষ করতে হবে, কি একটা দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বটা তার মধ্যে কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না। এই করতে হয় করছি, চলতে হয় চলছি, এরকম। কিন্তু আমি চিন্তা করলাম আমার ভাবে করে চললে হবে না। একটা মেয়ে তো আমার চলেই গেল, এবার একটা ছিল, তারপর আমার একটা মেয়ে এলো, সেই মেয়েটাকে তো আমাকে একইভাবে তৈরি করতে হবে নিজেকে। শ্বশুরবাড়ির মানুষজনের বাঁকা কথা, তার উপর চরম অভাব, দুধের শিশুগুলিকে দুধ পর্যন্ত জোগাতে পারেননি অভাগী মা। আচ্ছা, যখন আপনার স্বামী হঠাৎ করে এভাবে সব দায়িত্ব ঝেড়ে ফেলে বলতে পারি চলে গেল, তখন আপনি তো আপনার শ্বশুর বাড়িতে থাকেন, আপনাকে কি কথা শুনতে হয়েছে বা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি গেছেন? ভাবে আমার বর চলে গেছে, তাতে আমার শ্বশুরবাড়ির লোক আমাকেই সাপোর্ট করা উচিত ছিল, কিন্তু করেনি। কারণ আমি ঘরের বউ, তো আমাকে কেন সাপোর্ট করবে? তার ছেলে যাই করুক না কেন, তার ছেলে হবে। আমি সেটাও মাথা পেতে নিয়েছি। আমি এখন মানে সত্যি কথা কি মনের দিক দিয়ে ভালো না, খুব টেনশন কাজ করে। আমার রাত্রি 2:30 3টে বেজে যায়, আমার ঘুম আসে না। যে এদেরকে কি করে মানুষ করবো, এদেরকে কি করে কি করবো, কি চিন্তা করবো, আমি খুব টেনশনে কাটে। এবার রাস্তায় গাড়ি যেগুলো চালাই, সেটাও একটু টেনশন কাজ করে, যে রোডে থাকি তো, মানে গাড়ি চালাই ঠিকই, কিন্তু চিন্তা থাকে আমার বাড়ির দিকে, যে আমার ছেলে মেয়ে ঠিক করে খেলো কিনা, পড়লো কিনা, ওদের কোনো অভাব হচ্ছে না তো, ওদের কোনো সমস্যা হচ্ছে না তো, আমি মা হয়ে ঠিক মতন ছেলে মেয়ে লালন পালন করতে পারছি তো। তখন তো গাড়ির মধ্যে থাকি, তখন ওই চিন্তাগুলো মনে আসে। রাত্রিবেলা যখন বিছানায় শুই তখন ভাবি। তারপর আমার ছেলেটা একটু দুর্বল ছোটবেলার থেকে, তো একদম খাদ্য খাবারটাও পাইনি, একদম পাইনি। মানে আমি ও পেটে আসাতে একদম ডাইরেক্ট যখন লিভার পেন হয়েছে, তখন আমি হসপিটালে গেছি। তার আগে যে আমি যে যাতায়াতটা করবো, সেই পয়সাটুকু আমার ছিল না। এমনকি তখন তো আমি ভাড়া বাড়ি ছিলাম, ওই ভাড়া বাড়িতে আমার ছেলে হলো, ছেলে হয়ে আসলাম, গরমকাল, ভাড়া দিতে পারিনি বলে আমার প্যানেল লাইন কেটে দিয়েছিল, প্যানেল লাইন, লাইটের লাইন কেটে দিয়েছিল। মানে এরকমভাবে আমাকে কাটাতে হয়েছে। তখনও কিন্তু আমার স্বামী যদি ইচ্ছা করতো, তখন কিন্তু সে আরো ইনকামের রাস্তাটা দেখতে পারতো, কিন্তু না। আমি তো মেয়ে, আমি তো মা, একটা মেয়েও আমার একটা মাও, তো আমাকে তো সেই জন্য আমাকে ছেলে মেয়েকে মানুষ করার জন্য দেখলাম যে এইভাবে আমার বসে থাকলে চলবে না, আমার ছেলে মেয়ে মানুষ হবে না। আজকে ঘরের লাইন কেটে দিচ্ছে, ছেলেটা গরমে খেতে পাচ্ছে না, ঘেমেই যাচ্ছে, কাজে চিৎকার করছে। ছেলেকে খাওয়াচ্ছি, তখন আমার ওই 3টে ইট পেতে ওই খবরের কাগজ নিয়ে আগুন ধরিয়ে আমি দুধটা গরম করতাম। এমন দিন গেছে, শুধু সুজি খাইয়ে আমি ছেলে মেয়েকে মানুষ করেছি। মানে এই দিনগুলো এখন আমার ভাবলে, সত্যি বলতে কি, মানে আমার বলার ভাষা নেই আমার। সাথী দাসের ছোট মেয়েটি ভারী মিষ্টি হয়েছে, নাচতে ভালোবাসে সে। তাকে নিয়ে মায়ের চোখে স্বপ্নের কাজল। লাবণী, সাথীদের মেয়ে, কোন ক্লাসে পড়ো লাবণী? ক্লাস 5। তুমি কি নাচ করতে ভালোবাসো? হ্যাঁ। আপনার তো একসময় তো নাচের খুব শখ ছিল, তো মেয়ে সেই দিকটা কতটা পেয়েছে? এখন পেয়েছে, মোটামুটি ভালোই পেয়েছে। তাই যদি নিজে একটু চেষ্টা করে, তাহলে একটু আমার থেকে আরো উপরে যাবে। আমার এইটা একটুখানি আশা, কারণ আমি নাচ খুব ভালোবাসি, তা সেটা যদি একটু পূরণ করে। আর মা কাজ করে বাইরে, মা টোটো চালায়, অনেকজন মায়ের সাথে যায়, তো তোমার কেমন লাগে সেটা? খুব ভালো লাগে। তুমি একা একা বাড়িতে থেকে যাও? কতক্ষণ বাড়িতে একা থাকো? অনেকক্ষণ। সংসার টানতে লোন করে কিনলেন টোটো। এখন আর খাবার জন্য চিন্তা করতে হয় না সত্যি, তবে ছেলে মেয়েকে মানুষ করতে প্রয়োজন আরও ইনকাম। একাকে সংসার চালাতে হবে, উপার্জন আরো বাড়াতে হবে, কিন্তু কি করবেন যখন খুঁজে পাচ্ছেন না, ঠিক তখনই রাস্তায় বেরিয়ে দেখলেন আরো অনেক মেয়ে টোটো চালাচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম দিদি, আমি ওদেরকে দেখে আমি মনে আরো সাহস পাই। সেই সময় এই একটা টোটো কেনার জন্য আপনি অর্থটা কোত্থেকে পেলেন? টোটো তো চালানো শিখেছি, কিন্তু ওরা সবাই যখন বললো যে নিজস্ব টোটো কিনতে হবে, তখন একটু চিন্তা হচ্ছিল যে কি করে কিনবে, একটা টোটোর দাম তো অনেক তখন। আমি এখন মাথায় ওটা চিন্তা হতে তারপর চিন্তা করলাম যে না, একটা কোনো লোন নিই, লোন ছাড়া তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে সম্ভব না। তাহলে একটা লোন করলাম, লোন নিয়ে
তারপর আমি টোটো কিনে আস্তে আস্তে টোটোর যে লোনটা ছিল সেটা কিস্তিটা আস্তে আস্তে শোধ করলাম। তারপর থেকে বোধহয় আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, তাই তো? তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, কিন্তু পিছন ফিরে যে দিনগুলো পার করেছি সেই দিনগুলো এখনো ভগবানের আশীর্বাদে সেই তার থেকে একটু ভালো আছি, কিন্তু আমাকে আরো একটু এগোতে হবে, আর একটু চিন্তা ভাবনাটা করতে হবে যাতে কি ইনকামটা আর একটু কি করে বেশি করে করা যায়। ঘরে ছোটখাটো একটা ওই বললাম শাড়ি নাইটি বিক্রি করি, বিস্তর চাদর, ওগুলো ঘরে আমার আছে, ওগুলো আমি অনেক বছর ধরেই করি। ওটাকে যদি আরেকটুখানি বড় করতে পারি। স্ট্যান্ডে মোড়ের মাথায় যাদেরকে দেখতেন, যে সমস্ত মহিলারা টোটো চালাচ্ছেন, প্যাসেঞ্জার তুলছেন, আপনিও হয়তো উঠেছেন সেই টোটোতে, তাদের মধ্যে একজন হয়ে আপনি যখন চালাচ্ছেন টোটোটা, তখন কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে যখন নিজের গাড়ি কিনেছি, নিজের গাড়ি নিয়ে যখন নিজে চালাচ্ছি রুটে, তখন আমিও তো একটা নারীর হাত ধরে আমি এসেছি। তো মেয়েরা কি না পারে, চেষ্টা করে সব পারে, সব পারে। একটা মহিলা মানুষ হয়ে এরকম আমাদের চালানো এটা খুব সাহসের ব্যাপার কিন্তু। আর আমরা মহিলারা সচরাচর সকালবেলা বেরোতে পারি না, আমাদের একটু বেরোতে বেলা হয়, সংসার সামাল দিয়ে, বাচ্চা কাচ্চা সামাল দিয়ে, তারপরে রাস্তায় বেরোলেই আমাদের চিন্তা ভাবনা থাকে কি করে দুটো পয়সা ইনকাম করবো, কি করে দুটো পয়সা ঘরে নিয়ে যাবো। ওরাও ওদের দিকেও তো দেখতে হবে, ওরাও মুখে হা করে বসে থাকতে আমাদের উপরে মারা কখন আসবে, একটু খাবার কখন নিয়ে আসবে, সে খাবো, এইভাবেই চলছে। তবে কি আমি এখন খুব ভালো আছি, মনের দিক দিয়ে কি আছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু রাস্তাঘাট 4-5টা মেয়েকে দেখে যতটা আমার মনে সাহস আছে বা যেভাবে আমি চলছি ভালো আছি। ভালো থাকুন সাথী দাস। মানুষের মতো মানুষ হোক তার সন্তানরা, সমাজে দায়িত্ব নিতে পারে মেয়েরাও, তারা মোটেও অসহায় নন। এটা শুধু কথার কথা নয়, তা প্রমাণ করলেন আমাদের আজকের মানুষই। সমাজে একটা মেয়ে যে আরো অনেক মেয়ের অনুপ্রেরণা, সেটা আবারও প্রমাণ করলেন সাথী দাস। আর 5টা মেয়ে টোটো চালাচ্ছে, আমি কেন পারবো না, তাই তিনি বেরিয়ে পড়লেন। আর হ্যাঁ, একজন সন্তানকে মানুষ করার দায়িত্ব বাবা এবং মা উভয়েরই। সেখানে বাবা যখন অনায়াসে গা ঝেড়ে ফেলতে পেরেছেন, পারেননি মা, তাই লড়াই করলেন, এবং এখনো কিন্তু সেই লড়াই একই ভাবে চলছে। মানুষই মানুষই সে আজকের মানসী।